আপনাদের সবাইকে স্বাগত আমাদের গ্লোব টটার ইউটিউব চ্যানেলে। এবং সবার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণের জন্য যে বেশ কয়েকদিন আমাদের ভিডিও আসেনি। আমরা 2025-এ এই প্রথম আমাদের ভিডিও পাবলিশ করছি আপনাদের জন্য। তো চেষ্টা করছি যে আরো ভালো মানের ভিডিও, আরো ভালো জায়গার ভিডিও আপনাদের জন্য এই চ্যানেলে তুলে ধরার। সেই প্রিপারেশনের জন্য খানিকটা সময় শেষ হয়ে গেলেও আজকে কিন্তু আমাদের এই সফর শুরু হচ্ছে কুচবিহারের লোকাল সাইট সিইং দিয়ে, এবং এখান থেকে আমরা চলে যাব ডুয়ার্স। এই টোটাল সিরিজে অনেকগুলো ভিডিও আসবে। তো তার আগে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই টোটাল সিরিজটাকে দেখার জন্য। 16ই জানুয়ারি 2025 আমাদের কুচবিহারের এই জার্নি শুরু হয়েছিল কলকাতা স্টেশন থেকে। ট্রেন সংখ্যা 12517 গৌহাটি গরিবরথ এক্সপ্রেস 9টা 40 মিনিটে কলকাতা স্টেশন থেকে ছাড়ে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরেই প্রকৃতি যেন এক অপূর্ব রূপ ধারণ করে। সেদিন নির্ধারিত সময়েই আমাদের পৌঁছে দিয়েছিল গন্তব্যে। কুচবিহার শহরে আমাদের এদিন রাত্রিবাসের ঠিকানা ছিল হোটেল যুবরাজ। ব্যক্তিগত কিছু কাজ মিটিয়ে আমরা পরের দিন অর্থাৎ 18ই জানুয়ারি বেরিয়ে পড়ি কুচবিহার শহরটিকে ঘুরে দেখার জন্য। আমাদের আজকের প্রথম গন্তব্য ছিল কুচবিহারের মদনমোহন মন্দির। মন্দিরে প্রবেশ করার পরেই দেওয়াল ঘেঁষে এই সমস্ত যে ছোট ছোট ছাউনিগুলো বানানো আছে, এগুলো মূলত রাস পূর্ণিমার সময় বিশেষভাবে সাজানো হয়। এই হচ্ছে মূল মন্দির, যেখানে মদনমোহনের বিগ্রহ রয়েছে, তবে এখানে কোনো রাধা মূর্তি দেখতে পাওয়া যায় না। আমাদের কুচবিহার সফরের আজকের এই অভিযান শুরু হবে কিন্তু ভগবানের দর্শন করে, এবং কুচবিহারের আইকনিক মদনমোহন মন্দিরে আমরা শুরুতেই চলে এসেছি। এখন ঘড়িতে সময় মোটামুটি সকাল 9:30। মন্দিরটা সকাল 9টাতেই ওপেন হয়ে যায়, এবং রাজা নৃপেন্দ্র নারায়ণের দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির কিন্তু একটা আইকনিক স্থান এই কুচবিহার শহরের মধ্যে। 1885 খ্রিস্টাব্দের নির্মাণ কার্য শুরু হয় এবং 1889 খ্রিস্টাব্দের নির্মাণ কার্য শেষ হয়। কিন্তু এই মন্দিরের নাম মদনমোহন হলেও এখানে একই সাথে কিন্তু পূজিত হচ্ছেন তারামা, একই সাথে পূজিত হচ্ছেন মা ভবানী। তো এইটা কিন্তু একটা অদ্ভুত একটা মানে দৃষ্টান্তমূলক বিষয়, যেটা আমরা এখানে এসে পর্যবেক্ষণ করলাম। এবং তার পাশাপাশি এর সারাউন্ডটা এত সুন্দর, এর একটা সিরিন বিউটি এত সুন্দর লাগছে। সকালবেলা এসে আপনারা এখানে এলে অবশ্যই সকালবেলা এটা ভিজিট করার চেষ্টা করবেন। মূল মন্দিরের পাশেই রয়েছে কাঠামিয়া মন্দির, যে মন্দিরে মূলত কাঠামোর মূর্তি পুজো করা হয়। রয়েছে একাধিক প্রাচীন বৃক্ষ, যার মধ্যে এটি অন্যতম। এটি একটি তমাল গাছ। ভিতরেই দেখতে পারবেন একটি অত্যন্ত সুন্দর শিব ঠাকুরের মূর্তি। এই হাড়িকাঠটি বৈষ্ণব দেবতার পাশাপাশি মাতৃশক্তির আরাধনার সাক্ষ্য প্রমাণ বহন করে। পাশের এই মন্দিরটি মা ভবানীর মন্দির, যেখানে নিয়মিত মা ভবানীর পূজা অর্চনা হয়ে থাকে। এই মন্দির চত্বরেই রয়েছে একটি বিরাট পুকুর, যেখানে একাধিক হাঁস ভেসে বেড়াচ্ছিল। মন্দিরের বিপরীতেই অবস্থান করছে বৈরাগী দিঘি, এবং কোচ রাজারা এই দিঘির জলকে সবসময় পরিষ্কার রাখার জন্য সচেষ্ট ছিলেন। 1912 সালে কোচবিহারে কলেরা মহামারীর আকার ধারণ করলে এই জলকে দূষণমুক্ত রাখতে মদনমোহন মন্দিরের রাস উৎসবকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল প্যারেড গ্রাউন্ডে। এর পরের আমাদের গন্তব্য মদনমোহন মন্দির থেকে পায়ে হাঁটা দূরত্বে সাগর দিঘির পাড়ে। আমরা বেরিয়ে পড়লাম মদনমোহন মন্দির থেকে, এবং জাস্ট মন্দিরের অপোজিটেই একটা বিরাট বড় একটা দিঘি রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে হচ্ছে এই পূজার ডালা, যেগুলো এখানে আপনারা পুজোও দিতে পারেন যদি সকালবেলা আসেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই কুচবিহার শহরের যে ট্যুরিজমের যে অফিসটা, সেটাও কিন্তু রয়েছে এখানে। জাস্ট পিছনে দেখতেই পাচ্ছেন এই যে ট্যুরিজমের বোর্ড লাগানো রয়েছে, এটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার। এখান থেকে এসে আপনারা কিন্তু কুচবিহার সম্পর্কে অনেক কিছু জানতে পারেন, অনেক তথ্য নিতে পারেন, আর যদি কোনো হেল্প দরকার হয় সেটাও আপনারা চাইতে পারেন। তো ট্যুরিজমের অফিসটা যার এর পেছনে এখন বর্তমানে বন্ধ রয়েছে, তো এটা সকাল 10টার সময় খুলে যায়। আর এই মন্দিরটা কিন্তু সকালবেলা 9টা থেকে খোলে, এবং রাত্রেবেলা সন্ধ্যেবেলা 8টা অবধি সম্ভবত থাকে, একটা সন্ধ্যা আরতি হয়। আর মাঝখানে যেটা রয়েছে দুপুরবেলার সময়টা অ্যাভয়েড করা ভালো, কারণ তখন হয়তো বিগ্রহগুলোকে দর্শন করা যাবে না। ওটা ওই 1:30 থেকে কটা অবধি বলে 1:30 থেকে 3:30 অবধি মোটামুটি এই বিগ্রহগুলো দর্শন বন্ধ থাকে। ওই সময়টা অ্যাভয়েড করলে বাকি সময়টা কিন্তু পুরোটাই আপনারা আসতে পারেন এই মদনমোহন মন্দিরে। তো আমরা এবার যাচ্ছি হচ্ছে এখান থেকে সাগর দিঘি। তো সাগর সোজা পায়ে হেঁটে, ঠিক আছে, বেরিয়ে ডান দিকে পায়ে হেঁটে একদম সোজা চলে যাবেন, সোজা গিয়েই পড়বে সাগর দিঘি।
হ্যাঁ, এবং এই সাগরদিঘি মানে এই কারণের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং গুলো এই সাগরদিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এবং তার পাশাপাশি এই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং গুলো কিন্তু তৈরি সেই রাজাদের আমলে। তো সেই আইকনিক বিল্ডিং গুলো কিন্তু আপনাদেরকে দেখাবো সাগরদিঘিতে গিয়ে। দেখুন, একটু আগে বলছিলাম না আপনাদেরকে যে এই কুচবিহার শহরের বিভিন্ন জায়গায় অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে ইতিহাস, এবং এই সাগরদিঘি আসার পথে কিন্তু এরকমই একটা ইতিহাসের সাক্ষী হতে পারলাম। সেটা হচ্ছে 1971 যে সিভিল ওয়ার বাংলাদেশে এটা হয়েছিল, এবং যেখানে ভারত বাংলাদেশকে সাপোর্ট করেছিল টু ফাইট এগেইনস্ট পাকিস্তান অ্যান্ড টু গেট দেয়ার ইন্ডিপেন্ডেন্স। এবং সেই যুদ্ধ জয়ের স্মারক হিসেবে পাকিস্তান সেনার এই আমেরিকাতে তৈরি এই প্যাটার্ন ট্যাঙ্কটি কিন্তু তুলে এনেছিল ভারতীয় সেনাবাহিনী, এবং সেই প্যাটার্ন ট্যাঙ্কটি এখানে যে মানে চিলারায় যে সেনা ব্যারাক রয়েছে সেই সেনা ব্যারাকে দীর্ঘদিন রাখা ছিল, এবং তারপরে সেখান থেকে নিয়ে এসে কিন্তু এটাকে রাখা হয় এই সাগরদিঘির পাড়ে। দীর্ঘদিন এটার মানে অবহেলায় পড়েছিল, পরবর্তীকালে এটার একটা রক্ষণাবেক্ষণ শুরু হয়, এবং বর্তমানে দেখুন এরকম একটা যুদ্ধে ব্যবহৃত পাকিস্তান সেনার যে প্যাটার্ন ট্যাঙ্ক সেটা কিন্তু দর্শকদের জন্য একদম সামনে কিন্তু রেখে দেওয়া হয়েছে। আপনারা এলে একদম এটা যদি একটু নজর করেন অবশ্যই দেখতে পারবেন। এটা ঠিক হচ্ছে জেলা যে লাইব্রেরি, সেই লাইব্রেরির একদম পাশে। এখানেই রয়েছে কুচবিহার মিউনিসিপ্যালিটির অফিস, এবং তার পাশেই রয়েছে সেনাপতি চিলারায়ের মূর্তি, যার নামেই কিন্তু চিলাপাতা জঙ্গলের নামকরণ। এই সমস্ত প্রশাসনিক ভবনেরই রয়েছে একটি ঐতিহাসিক বৃত্তান্ত, যা আরো বিশদে জানার জন্য আপনারা কুচবিহার রাজবাড়ির ভিতরে যে মিউজিয়াম রয়েছে সেখানে গিয়ে এই বাড়িগুলি সম্পর্কে জানতে পারেন। তবে একটি বিষয়ে মানতেই হবে যে প্রত্যেকটি বাড়ির পরিচর্যা কোচবিহারে যদি রাত্রিবাস করেন তাহলে সাগরদিঘির পার্শ্ববর্তী এই অঞ্চলে সন্ধেবেলা অবশ্যই আসবেন। বিভিন্ন ধরনের খাবারের পসরা সাজানো হয়, সন্ধেবেলায় আপনার সময় কাটানোর জন্য একদম উপযুক্ত। সাগরদিঘির পাশ থেকে হাঁটছি, একটা সুন্দর সকাল, ঘড়িতে সময় মোটামুটি 10:20 আমরা যাচ্ছি কুচবিহার রাজবাড়ির পথে, এবং এখান থেকে পায়ে হেঁটে মোটামুটি ওই 700 মিটার মতো দেখাচ্ছে মেন এন্ট্রেন্স যেটা। আর এই পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুচবিহার কোর্ট, এবং এটাও কিন্তু একটা হিস্টোরিক্যাল কোনো একটা মনুমেন্টস ছিল, একটা বিল্ডিং ছিল, সেটাকে বর্তমানে সরকারি অফিস বানানো হয়েছে। এবং কুচবিহারের এই সাগরদিঘির পাড়ের ম্যাক্সিমাম বিল্ডিং গুলোর মধ্যে কিন্তু এই বিশেষত্বটা লক্ষ্য করা যায়। এছাড়াও বিএসএনএল, রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, অনেক কিছু সরকারি অফিস কিন্তু রয়েছে এই সাগরদিঘি অঞ্চলেই। তার মানে বোঝা যাচ্ছে যে প্রশাসনিক দিক থেকে এই সাগরদিঘিটা কিন্তু আমাদের মানে বলা যেতে পারে এটা হয়তো আমাদের ডালহৌসি স্কোয়ার, তো এইরকম আর কি কলকাতার। তো এর সাথে একটা সামঞ্জস্য খুঁজে পাচ্ছি, তো আরো আশপাশটা ঘুরে দেখছি এবং আপনাদেরকে সবকিছু দেখাবো এই ভিডিওতে। রাজা নৃপেন্দ্র নারায়ণের শ্বশুরমশাই কেশবচন্দ্র সেনের নামেই এই রাস্তার নামকরণ কেশব রোড। এই রাস্তা ধরেই বাঁ দিকে ঢুকতেই আপনাদের চোখে পড়বে কোচবিহার রাজবাড়ি, আর দু পা এগোতেই আপনারা এসে পৌঁছবেন মূল ফাটকের সামনে। এসে পৌঁছেছি কুচবিহারের শহরের সব থেকে আইকনিক যে মনুমেন্টটি, সেটা হচ্ছে কুচবিহার রাজবাড়ির সামনে। এবং এই রাজবাড়ির যিনি স্থপতি, তিনি এটা তৈরি করেছিলেন 1887 খ্রিস্টাব্দে রাজা নৃপেন্দ্র নারায়ণ। এবং সেই সময় কিন্তু কুচবিহারে নেমে এসেছিল এক মানে রেনেসাঁস, কারণ তিনি নিজে আধুনিক চিন্তা ভাবনার মানুষ ছিলেন। এবং এই যে বিল্ডিংটা, এই যে কনস্ট্রাকশনটা, এর যে দরবার হল, তার উপরের যে মানে গম্বুজটা, সেটার সাথে কিন্তু মিল পাওয়া যায় আমাদের রোমের ভাটিকান সিটিতে ব্যাসিলিকা চার্চের সাথে, এবং সাথে কিন্তু মিল পাওয়া যায় ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের রোমের ব্যাসিলিকা। আমি দেখেছি নিজের চোখে, তো খানিকটা এর সাদৃশ্য আমিও খুঁজে পাচ্ছি। এবং পাশাপাশি যেটা বলতে হবে যে তিনি নিজে এতটাই প্রোগ্রেসিভ ছিলেন, তিনি ব্রাহ্ম সমাজ আন্দোলনের পুরোধা কেশববাবু, তার যে কন্যা সুনীতি দেবী, তাকে বিয়ে করেন। এবং তারপরে এই কুচবিহার অঞ্চলে কিন্তু একটা বিরাট বড় একটা তার চিন্তা ভাবনার একটা বহিঃপ্রকাশ পাওয়া যায়। সেগুলো এখানকার কনস্ট্রাকশন, মনুমেন্টস, সমস্ত কিছুগুলো দেখলে বোঝা যায়। তো এইরকমই একটা মানে ঐতিহাসিক এবং তার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি বিজড়িত এই রাজবাড়ির ভিতরে আমরা এখন প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তবে এখানে আসার প্ল্যান করলে শুক্রবার দিনটা মাথায় রাখবেন, কারণ শুক্রবার দিন কিন্তু এই মিউজিয়ামটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। আচ্ছা, কুচবিহার রাজবাড়ির ভেতরে এন্ট্রি করলাম, এবং টিকিটিং প্রসেসটা খুব স্মুথ, কারণ এখানে অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা রয়েছে। এবং 25 টাকা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিটিজেন্সদের জন্য, 300 টাকা হচ্ছে বিদেশি পর্যটকদের জন্য।
তো সেটা যদি অনলাইন করা হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইটটা, এটা আমরা আগেও অনেকবার ইউজ করেছি, যে কোনো হিস্টোরিক্যাল মনুমেন্টস ইন্ডিয়াতে এই ব্যবস্থাটা থাকে। তো সেখানে ডিসকাউন্ট হয়, সেখানে ডিসকাউন্ট হয়, অনলাইন পেমেন্ট করলে 20 টাকা করে পার হেড পড়বে। তো আমরা এন্ট্রি করলাম। তবে দুটো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট বলে দেওয়া দরকার, যারা স্পেশালি ব্লগ করার জন্য এখানে আসছেন আর কি, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এর ভিতরে কিন্তু ডিএসএলআর ক্যামেরাটা কিন্তু অ্যালাউ করবে। মোবাইল আপনি নিয়ে যেতেই পারেন, মোবাইল ক্যামেরা ইউজ করতে পারেন, বাট কোনো ট্রাইপড বা কোনো অ্যাডিশনাল কোনো মাইক এগুলো কিন্তু সাথে যাবে না। তো সেইটা কিন্তু মাথায় রাখতে হবে। ডিএসএলআর নিয়ে এসে আপনি ভিডিও করতে পারেন, আপনি ফটোগ্রাফি করতে পারেন, মোবাইলেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিয়ে সমস্যা নেই, বাট এই অ্যাক্সেসরিজ গুলো সাথে নিয়ে যাওয়া যাবে না। তো আমাদেরকে সামনে রাখতে হলো। এবং এটারও কিন্তু ব্যবস্থা একটা রয়েছে, ঠিক আছে, এটারও একটা ব্যবস্থা রয়েছে, যেহেতু এটা জুগাড়, ঠিক আছে, ইন্ডিয়াতে সবকিছুই জুগাড় হয়। তো এটারও একটা ব্যবস্থা রয়েছে, সামনে দোকানপাট অনেক কিছুই রয়েছে, সেখানে জমা দিতে পারেন 20 টাকার বিনিময়, 20 টাকার বিনিময় সেখানে আমরা রাখলাম। তো যাই হোক, এখন আমরা মেন রাজমহলের ভিতরে আর কি প্রবেশ করব। তো এর ভেতরে আই গেস হয়তো ফটোগ্রাফি করতে দেবে না বা ভিডিওগ্রাফিও করা যাবে না, যদি পসিবল হয় দেখাবো, আদারওয়াইজ আমরা ঘুরে এসে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, কেমন লাগলো আমাদের এই কুচবিহার রাজবাড়ি। প্রায় 51,000 স্কোয়ার ফিট এলাকায় বিস্তৃত এই রাজবাড়িটির প্রস্থে প্রায় 296 ফিট এবং উচ্চতা 125 ফিট। বাড়িতে প্রবেশ করার পরে মূল যে দরবার হলটি, সেটি অপূর্ব একটা স্যান্ডেলিয়ার্স দিয়ে সাজানো। পুরো বাড়িটাতে প্রায় 50টি রুম রয়েছে, যার মাত্র 5-6টিতেই সাধারণ মানুষ প্রবেশ করতে পারে। আমরা দেখে বেরোলাম জাস্ট, এবং এই মিউজিয়ামের বাইরে, এবং এই মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি তো সেইভাবে অ্যালাউড নয়, সেরকমভাবে খুব একটা কিছু দেখাতে পারলাম না। তবে একটা মেসমারাইজিং এক্সপিরিয়েন্স। সমস্ত জিনিসপত্র যেগুলো রয়েছে, আর্টিফ্যাক্টস যেগুলো রয়েছে, তাদের ইউজ মেটেরিয়ালসগুলো যেগুলো রয়েছে, অপেক্ষাকৃত এগুলো ইতিহাসটা অনেক নতুন হওয়াতে এর কিন্তু মানে বলা যেতে পারে অনেক আধুনিক জিনিসপত্র রয়েছে, এবং সেগুলোর মানে প্রিজার্ভেশন এত ভালো হয়েছে যেটা কিন্তু আমরা মুর্শিদাবাদে গিয়ে হয়তো এতটা ভালো দেখতে পাই না। তো সেটা একটা বিষয়। এবং এই বাড়িরই মানে সুযোগ্যা কন্যা আর কি গায়ত্রী দেবী, যার কথা বলতেই হয়, সোয়াই মান সিং এর সাথে তার বিয়ে হয় এবং পরবর্তীকালে তিনি মহারানী অফ জয়পুর হয়েছেন। তো তারও একটা বিস্তৃত ইতিহাস রয়েছে, এই সমস্ত কিছু বর্ণিত রয়েছে এর ভিতরে, এবং অসম্ভব সুন্দর ভিতরটা। আর আরেকটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লাগলো রাজা, সেটা হচ্ছে যে এদের যে আলমারিটা, সেই আলমারিতে একটা জায়গায় পড়ছিলাম, তারা বলছে আর কি যে এরা যখন শিকারে যেত, তার শিকারের প্রত্যেকটা রেকর্ড তারা একটা মানে বুক মেনটেন করতো, এবং কি শিকার করেছে, কারা কারা সেদিন ছিলেন, এবং সেখানে কি পাওয়া গেল, এবং তাদের হাইট, ওয়েট, লেন্থ সমস্ত কিছু, সেটা এলিফ্যান্ট হতে পারে, সেটা চিতা হতে পারে, সমস্ত কিছু রেকর্ডেড রাখতেন। এবং যদি কিছু না পেতেন সেখানে, ওখানে লিখে দিতেন ব্যাড লাক বা এরকম কিছু একটা মেনশন করে দিতেন। তো এই জিনিসগুলো মানে কত আধুনিক চিন্তাভাবনা তারা আর কি মানে ছিলেন, এই জিনিসটা কিন্তু বোঝা যায়। এবং কুচবিহারের ইতিহাসের সাথে এনাদের ইতিহাস ভীষণভাবে জড়িত। তো এটা ছাড়া কুচবিহার দর্শন সম্ভব মানে কমপ্লিট হয় না। তো আমরা এটা দেখলাম, এবং এখান থেকে আমরা যাব বানেশ্বর শিব মন্দির। এখান থেকে কত কিলোমিটার, প্রায় 7-8 কিলোমিটার মতো লাগলো। তো এখান থেকে আমরা একটা গাড়িতে করে আমরা পৌঁছে যাব বানেশ্বর শিব মন্দিরে, এবং সেটাও আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। মূল ফটকের বাইরেই রয়েছে পৌরসভা দ্বারা পরিচালিত পার্কিং জোন। খাগড়াবাড়ি মোড় থেকে বানেশ্বর শিব মন্দিরের আনুমানিক দূরত্ব 10 কিলোমিটার মতো। গাড়িতে আমাদের সময় লেগেছিল 20 মিনিট। (1897) সালে ভূমিকম্পের কারণে এই মন্দিরটি সামান্য পূর্ব দিকে হেলে পড়ে। ভালো মতো লক্ষ্য করলে আপনারা সেটা দেখতে পারবেন, মন্দিরটি একই অবস্থায় রয়েছে আজ। মন্দিরের গর্ভগৃহে একটি শিবলিঙ্গ রয়েছে, যা নিত্য পূজিত হন। এখানে কোনো ফটোগ্রাফি করা যায় না। এখন রয়েছি বানেশ্বর শিব মন্দিরের ভিতরে, এবং এই বানেশ্বর শিব মন্দির কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 9 কিলোমিটার মতো হচ্ছে কুচবিহার শহর থেকে, এবং টুয়ার্ডস আলিপুর যেতে এটা ডান দিকে রাস্তার উপরে পড়ে। এবং ওয়াই দিস ইজ সিগনিফিকেন্ট, মানে এই বানেশ্বর শিব মন্দিরের কিন্তু উল্লেখ আমাদের পুরাণেও পাওয়া যায়, আমাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থে, এবং সেখানে কিন্তু এর উল্লেখ পাওয়া যায়। এবং বানেশ্বর নামটা থেকে বুঝতেই পারছো যে এটা বানাসুর, মানে বলা হয় এটা বানাসুর মানে এটা তৈরি করেছিলেন। এবং তারপর থেকে এই মন্দিরের একটা সুদীর্ঘ ইতিহাস রয়েছে, এবং কুচবিহার রাজবংশের একটা পৃষ্ঠপোষকতা, এটা কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট একটা ধর্মীয় স্থান হিসেবে কিন্তু এখানে আজকে পরিগণিত হয়। তো এই মন্দিরে আমরা এসেছি, অল্প করে ছোট্ট করে পুজো দিলাম। মন্দির ফাঁকাই ছিল, রাফলি ঘড়িতে সময় হচ্ছে 1টা। তো আজকে সুযোগ হলো, আমরা পুজো দিয়ে নিলাম। এবং এখানে কিন্তু একটা বড় দিঘি রয়েছে, এবং সেই দিঘিতে প্রচুর কচ্ছপ রয়েছে, জানি না দেখানো যাবে কিনা। আমরা এখন দিঘির দিকে যাব। সত্যি অনেকগুলো বড় কচ্ছপ এখানে আছে, তবে তাদেরকে খাবার দাবার দেওয়া সম্পূর্ণরূপে নিষেধ।
তো আমাদের বানেশ্বর শিব মন্দির দেখা কমপ্লিট হয়ে গেল, এবং বানেশ্বর নামটা থেকে বোঝা যাচ্ছে যেরকম একটা মত রয়েছে এটা বানাসুর তৈরি করেছিলেন, সেরকম বান প্লাস ঈশ্বর, অর্থাৎ যে দেবতা তীর নিক্ষেপ করেন, এখানে মহাদেবের কথাই বলা হয়েছে। তো সেই দেবতার নামাঙ্কিত এই মন্দির, এবং আগেই বললাম যে এর অনেকগুলো ঐতিহাসিক ঘটনার সাথে এতে যুক্ত রয়েছে, এবং মানুষ প্রচন্ড, মানে এখানে যা দেখলাম আমি আজকে সাধারণ শনিবার, এবং শিব মন্দিরে যথেষ্ট পরিমাণের ভিড়, লোকজন আসছে রীতিমতো পুজো দিচ্ছেন দুপুর 1টা-1টার সময় এরকম রাশ, তো বোঝাই যায় খুবই জাগ্রত। তো কুচবিহার এলে অবশ্যই এটা দেখবেন, একটু আউটস্কার্ট হয়ে যায়, বাট একটা টোটো বা অটো রিজার্ভ করে খুব সহজেই কিন্তু এখানে আসা যায়। আবার একদম স্টেশনের একদম অপোজিট, স্টেশনের থেকে আবার কিন্তু বানেশ্বর স্টেশনটাই এই সামনেই, একদম সামনেই রয়েছে, ঠিক অপোজিটে, এটাই হচ্ছে। তো যাই হোক, আমরা এখান থেকে আজকে চলে যাব হচ্ছে চিলাপাতা, এবং চিলাপাতাতে গিয়ে আমাদের আজকে রাত্রিবাস হচ্ছে চিলাপাতা ডেনে। বাবলুদা যারা আমাদের মানে ইউটিউব কমিউনিটিতে যারা ট্রাভেল ব্লগ গুলো যারা ফলো করেন, বাবলুদাকে তারা চেনেন। তো বাবলুদার নতুন রিসর্ট এটা চিলাপাতা ডেন, সেখানেই আমরা আজকে চেক ইন করবো, আজকে রাত্রে থাকবো এবং সেখানে জঙ্গল সাফারি করব। তো সেই গল্প আসবে আমাদের পরের ভিডিওতে। তো আজকের এই কুচবিহার সফর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাদের পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি রাজীব, আমি রাজা, আর আপনারা দেখছেন গ্লোবটটার ইউটিউব চ্যানেল। আমরা ঘুরে বেড়াচ্ছি কোচবিহারের বিভিন্ন জায়গায় এবং সেখানকার ভিডিও বানিয়ে আপলোড করছি এই চ্যানেলে। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং আগামী দিনে আরও সমস্ত ভিডিওগুলো দেখার জন্য আমাদের পাশে থাকবেন লাইক এবং শেয়ার বাটনটাকে প্রেস করে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরের কোনো ভিডিওতে।